গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পামেলা, আমার চ্যানেল গল্পের জালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমি পড়ছি শ্রী কৃষ্ণানু বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য উপন্যাস মোমের আলোয় দেখা। আজকে পড়ে শোনাবো এর পরবর্তী অধ্যায়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন গল্প পাওয়ার জন্যে। তাছাড়া পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। আমার চ্যানেল লিঙ্ক সবসময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা তো জানেন। সেখানে অনেক ধরনের গল্প উপন্যাস রয়েছে, আপনারা কাইন্ডলি সেগুলো শুনবেন। এছাড়া এর আগে আমি বাসবের আরেকটি রহস্য উপন্যাস পড়েছি, এখানে শাপথ, সেটি প্লে লিস্টে দেওয়া রয়েছে, আপডেট করাই রয়েছে এবং তার লিঙ্কও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। কাইন্ডলি আপনারা শুনবেন। এবং যারা এই গল্পটি প্রথম আজকে শুনছেন তারা আগের এপিসোডটাও শুনে নেবেন, না হলে এটি ঠিক বুঝতে পারবেন না। তাহলে চলুন, আর দেরি করব না, সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি গল্প পাঠের আসরে। আপনারা আমার সাথে থাকবেন। তাহলে অনুষ্ঠান শুরু করছি। মোমের আলোয় দেখা, শ্রী কৃষ্ণানু বন্দ্যোপাধ্যায়। অধ্যায় ৩। সচকিত হয়ে প্রণিমা বিছানায় উঠে বসল। দরজায় মৃদু করাঘাত হচ্ছে। ঘুম না আসায় বিছানায় এপাশ ওপাশ করছিল বলে শব্দটা শুনতে পেয়েছে। দেওয়াল ঘড়ির দিকে তাকালো, 11টা বেজে কয়েক মিনিট। এত রাতে আবার কে এলো? আবার করাঘাত শুরু হলো, এবার একটু জোরে। একটু ইতস্তত করে প্রণিমা দরজা খুলে দিল। নয়নতারা দাঁড়িয়েছিলেন। বিস্ময় ভেঙে পড়ে প্রণিমা বলল, সে কি আপনি এত রাত্রে? তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, আপনি কাল বলবেন। এখন? ওকে কথা শেষ করতে না দিয়ে নয়নতারা বললেন, না না, কাল নয়, আজই বলবো। সকলের সামনে তো বলা যাবে না, তাই আমাকে এখনই আসতে হলো। তিনি প্রণিমাকে আপত্তি করার আর কোনো সুযোগ না দিয়ে একরকম জোর করে ঘরে প্রবেশ করলেন। এই অভদ্রতায় প্রণিমা বিলক্ষণ বিরক্ত হলো। রাগত গলায় সে বলল, এই জুলুমের না কোনো মানে কিন্তু হয় না। জুলুম আবার কি দেখলে তুমি? আমি তোমায় বললাম না যে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। দেখুন, আমি তো আপনাকে চিনি না, না, এটা জুলুম ছাড়া আর কি? কোনো কথাই তো আপনার সঙ্গে আমার থাকতে পারে না। টেনে টেনে নয়নতারা বললেন, তা তোমার বাছা কথার তো বেশ বাঁধনই আছে দেখছি। শোনো, যা বলতে এসেছি কান খুলে সেটা শোনো। কাল ভোর হওয়ার সাথে সাথেই তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার হুকুমে নাকি? হ্যাঁ, সেটা বলতে পারো। কেন? আপনার কথাতে আমি এই বাড়িতে আছি সেটা তো নয়। আপনি বললে আমি কেন যাব? তীক্ষ্ণ গলায় নয়নতারা বললেন, আমি ভেবেছিলাম ইশারাই তোমার পক্ষে যথেষ্ট হবে, কিন্তু তুমি যে এতটা বোকা আমি সেটা ভাবতে পারিনি। শোনো, আমি পরিষ্কার করেই তাহলে তোমাকে বলছি। তোমার মার সঙ্গে এই বাড়ির কি সম্পর্ক ছিল সেটা আমি জানতে পেরেছি। আর ওই বিশ্রীর ব্যাপারটা আরও জানাজানি হোক, দেখো, সেটা আমি চাই না। তোমাকে তাই ভোরেই আমি বাড়ি ছাড়তে বলছি। অপমানে প্রণিমার মুখ লাল হয়ে উঠল। দ্রুত গলায় বলল, দেখুন, আপনি না বাজে কথা একদম বলবেন না। আপনি কি জানেন? তুমি কি চাও যে সে সমস্ত নোংরা কথা আমি পরিষ্কার করে বলি এখন? আপনি ঘর থেকে বেরিয়ে যান, প্লিজ, আপনি বেরিয়ে যান। আপনার মতো মহিলার মুখ দেখাও না একটা পাপ। আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, আমি বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান। নয়নতারা ঠিক এতটা আশা করেননি। ধীরাজ মোহনের কথায় এই ঘরে এসেছিলেন, ভেবেছিলেন একটু চোটপাট করলেই মেয়েটা সরে পড়বে বাড়ি থেকে, কিন্তু এমনভাবে যে ফুঁসে উঠবে সেটা অবশ্য ভাবা যায়নি। এখন ব্যাপারটা হিসাবের বাইরে চলে যাচ্ছে। গলা চড়িয়ে নয়নতারা আবার বললেন, কি বললে তুমি? কি বললে তুমি আমাকে? হ্যাঁ, আপনাকে। আমি আপনাকে বেরিয়ে যেতে বলেছি ঘর থেকে, প্লিজ আপনি বেরিয়ে যান। সুবীরের ঘরখানা লাগোয়া। গোলমালে শব্দ পেয়ে সচকিত হয়ে উঠল সুবীর। দ্রুত পায়ে চলে এলো ঘটনাস্থলে। অবাক হয়ে গেল দুই মহিলার ভাবভঙ্গি দেখে। বলল, কি হয়েছে কি? প্রণিমা
একটু অবাক হয়ে সুবীরের দিকে তাকিয়ে বলল, এই দেখুন না, রাত দুপুরে এই মহিলা এসে আমায় যা তা বলে অপমান করছেন। নয়নতারা ঝলসে উঠে বললেন, দেখো, যেটা সত্যি আমি কিন্তু সেটাই বলেছি। মান অপমানের জ্ঞান থাকলে তুমি এই বাড়িতে পাই দিতে না। আমাকে এ সমস্ত কথা আপনি কেন বলতে এসেছিলেন? এ বাড়ি আপনার দাদার, আপনি তাকে বলুন, তিনি আমাকে থাকতে বলেছেন। নয়নতারা আর দাঁড়ালেন না, জোরে জোরে পা ফেলে মিলিয়ে গেলেন বারান্দার বাঁকে। সুবীর প্রশ্ন করল, তা উনি কি বলছিলেন আপনাকে? প্রণিমা বিব্রত হয়ে বলল, এমন কি বলছিলেন যা আসলে, দেখুন, সেটা কি আমাকে বলা যাবে না? না, প্রশ্নটা করার জন্য আমি দুঃখিত। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, এবার চলি আমি। সুবীর নিজের ঘরের দিকে এগুলো। প্রণিমার ঘর থেকে ফিরে আসার পর অনেকক্ষণ সুবীর জেগেছিল। মনের মধ্যে দোল দিয়ে যাচ্ছিল নানান কথা। তারপর কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল কিন্তু আচমকাই। তাড়াতাড়ি বিছানায় উঠে বসার পরে ঘুম ভাঙার কারণ বুঝতে পারল। দরজায় কে জানি করাঘাত করছে। বিছানা থেকে নামার মুখে জানলার দিকে দৃষ্টি পড়ল। আকাশ বেশ পরিষ্কার হয়ে আসছে। এই কাক ভোরে কে আবার ডাকছে তাকে? সুবীর গিয়ে দরজা খুলল। প্রণিমা দাঁড়িয়েছিল, তার মুখে উৎকণ্ঠার ছায়া। বিস্ময়ের ধাক্কা সামলে সুবীর দ্রুত প্রশ্ন করল, কি ব্যাপার, কি হয়েছে? আমার ঘরে না চোর ঢুকেছিল। সে কি, কি বলছেন? আপনি কি দরজা খোলা রেখেছিলেন? আসলে আপনি চলে আসার পরেই বাড়ির ভেতরের দিকের বারান্দার দরজাটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, চলুন গিয়ে একবার দেখি। সে তো ভেতরের বাড়ির দিকে পালিয়েছে। দেখুন, মানে আমার না ভীষণ ভয় করছে, তাই আপনাকে এইভাবে। না না, সংকোচের কোনো কারণ নেই। আপনি তো কাঁপছেন আমি দেখছি। তা বলুন তো কি হয়েছিল? তার আগে আপনি ভেতরে এসে বসুন। প্রণিমা সুবীরের পিছু পিছু ঘরের মধ্যে গেল, চেয়ারটায় বসল। প্রণিমা থেমে থেমে বলল, বলতে গেলে সারা রাতই আমি জেগে রয়েছি। একে নতুন জায়গা, তার ওপর ওই মহিলার কাণ্ড কারখানা, ঘুম আসবে কোথা থেকে বলুন তো? কিছু পত্র পত্রিকা ছিল ওই ঘরে, 3:30 পর্যন্ত ওগুলোর ওপরেই আমি চোখ বোলালাম। তারপর আলো নিভিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি আরও কিছুক্ষণ। একটু তন্দ্রা মতো এসেছিল আমার। আর ঠিক এই সময়, তা লোকটা ঘরে ঢুকলো কিভাবে? ঝোলা বারান্দা দরজা দিয়ে মনে হয় ঢুকেছে। তার মানে দরজাটা আপনি বন্ধ করেননি? না, গরম লাগছিল বলে ওটা আমি খোলা রেখেছিলাম। তাছাড়া দোতলার ভয়ের কোনো কারণ থাকতে বলে আমার তো মনে হয়নি। লোকটাকে দেখার পর এত আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি চেঁচাতে পর্যন্ত পারিনি। তারপর সে কিন্তু আমার দিকে আসেওনি, ঘরে অপেক্ষাও করেনি, ভিতর বাড়ির বারান্দার দিকে দরজাটা খুলে সরে পড়েছে। চিন্তিত গলায় সুবীর বলল, এ তো বেশ বিচিত্র ব্যাপার দেখা যাচ্ছে। দোতলার পথ দিয়ে চোর ঢুকলো, তারপর বাড়ির ভেতরে চলে গেল, তাও আবার ভোরবেলা। প্রণিমা তীক্ষ্ণ গলায় বলল, ঘটনাটা আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি বলতে চাইছেন যে আমি মিথ্যা কথা বলেছি? এই দেখুন, আপনি আমার ওপর রেগে যাচ্ছেন তো। ব্যাপারটার মধ্যে একটা খাপছাড়া ভাব থাকায় আমি স্বাভাবিক কারণে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা চলুন দেখা যাক লোকটা কোথায় গেল। প্রণিমা আর কিছুই বলল না। ঘর থেকে বেরিয়ে এলো দুজনে। টানা বারান্দা খা খা করছে। ওরা প্রণিমার ঘরের মধ্যে দিয়ে ঝোলা বারান্দায় এসে দাঁড়ালো। নিচ থেকে এর উচ্চতা 16 ফিটের কম হবে না। চোর বা যেই হোক, সে উঠল কিভাবে? দেওয়ালে একটা খাঁজ পর্যন্ত নেই। একই ধরনের ঝোলা বারান্দা দুপাশে দুটো ঘরেও রয়েছে। প্রণিমা জানে একটাতে সুবীর ছিল, অন্যটাতে বিরাজমোহন। বাড়ির আর কে কোন ঘরে রয়েছে সেটা তার জানা নেই। সুবীর বলল, লোকটা তো ভেতরের দিকে গেছে, নিচে বোধহয় নেমে গেছে। ঠিক আছে চলুন, ওদিকেই না হয় যাওয়া যাক। দুজনে আবার ঘর পেরিয়ে ভেতরের দিকে বারান্দায় এলো। তখনও সেখানে কেউ নেই। বিরাজমোহনের ঘরের দরজার সিঁড়ি মুখেই।
দরজার পাশে বড় একটা জানালা, বন্ধ কাচের পাল্লার মধ্য দিয়ে মৃদু আলোর আভাস পাওয়া যাচ্ছে। জানলার পাশ দিয়ে যাবার সময় সুবীর থমকে দাঁড়িয়ে পড়ল। বেডরুম ল্যাম্পের নীলচে আলোয় ঘরের চারিধার কেমন আবছা হয়ে রয়েছে। তবু সুবীরের দেখতে কোনো অসুবিধা হলো না। কে একজন হুমড়ি খেয়ে পড়ে রয়েছে মেঝের ওপর। কি হলো? মুখ ফিরিয়ে সুবীর বলল, আপনি দেখুন, ঘরের মধ্যেটা একটু দেখুন। প্রণিমা এগিয়ে এসে দৃশ্যটা দেখল। সুবীর আবার বলল, এই ঘর তো বিরাজবাবুর। কাঁপা গলায় প্রণিমা বলল, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু তাহলে উনিই পড়ে রয়েছেন ওইভাবে? আসলে উনি অসুস্থ মানুষ, বিছানা থেকে বোধহয় নামতে গিয়ে পড়ে গেছেন। মনে তো হয় অজ্ঞান হয়ে গেছেন। তা কি করা যায় বলুন তো? প্রণিমা কিছু বলার আগেই সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। তারপরে দেখা গেল কালীনাথ উপরে উঠে আসছে। তার চাল চলনে কোনো ব্যস্ততা ছিল না। গুনগুন করে সুর ভাসতে ভাসতে সিঁড়ির মাথায় এসে থমকে গেল। এই সময় কাউকে দেখতে পাবে এখানে আশাই করেনি। সবিস্ময়ে প্রশ্ন করল, আপনারা এখানে? চোর এসেছিল। সে কি, চোর? প্রণিমাকে দেখিয়ে সুবীর বলল, হ্যাঁ, এর ঘরে চোর ঢুকেছিল। কোথায় পালালো সেটাই আমরা দেখছিলাম। বলেন কি? কিন্তু আমি নিচে তো কাউকে দেখলাম না। তবে আমার সাড়া পেয়ে ঘাপটি মেরে হয়তো কোথাও বসে থাকতে পারে। কিন্তু একটা কথা মনে হওয়ায় সুবীর অন্য প্রসঙ্গে চলে গেল। বলল, তা এত সকালে আপনি উপরে এলেন? আমি নিয়মিত এই সময় আসি। কর্তাকে আমি ঘুম থেকে তুলে দিই, তারপর উনি আমাকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ বাগানে বেড়ান। আজকের অবস্থাটা কিন্তু অন্যরকম। মনে হচ্ছে বিরাজবাবু অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। ওই দেখুন আপনি। কালীনাথ কাচের পাল্লার ওপর ঝুঁকে পড়ল। তারপরেই দ্রুত গলায় বলে উঠল, কি সর্বনাশ! কর্তা ওইভাবে পড়ে রয়েছেন কেন? বলে কালীনাথ দরজা ধাক্কাধাক্কি শুরু করলো। ভারী পাল্লার দরজা ভেতর দিক থেকে বন্ধ, এক চুলও নড়ল না। সুবীরের বুঝতে অসুবিধা হলো না এই দরজা ভাঙতে গেলে বেশ কয়েকজন লোকের দরকার। কালীনাথও বুঝতে পেরেছিল ব্যাপারটা, তাই সে দ্রুত অদৃশ্য হলো নিচে। তারপর মিনিট 10 পরে অন্যরকম দৃশ্য অভিনীত হলো। বাড়ির সকলে এসে উপস্থিত হয়েছেন। জানলা দিয়ে সবাই দৃশ্যটা দেখতে পেলেন। সকলের মুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেল। এবার অবশ্য দরজা ভেঙে ফেলতে কোনো অসুবিধা দেখা দিল না। পাল্লা দুটো ঝুলে পড়তেই হুড়মুড় করে সকলে ঘরে ঢুকে পড়লেন। নয়নতারা প্রথমেই কথা বললেন, মেজদার এ কি হলো? অসুস্থ মানুষ, ওর কি রাতে একা থাকা উচিত? কারুর কথা তো উনি শুনবেন না। আহ, তুমি থামবে কি নয়নতারা? ধমকে সুরে বোনকে কথাটা বলে ধীরাজমোহন আর সকলের দিকে তাকালেন। বললেন, ওকে এবার বিছানায় শোয়ানো কিন্তু দরকার। ধরাধরি করে বিরাজমোহনকে বিছানায় শোয়ানো হলো। সোজা করে শোয়ানো গেল না। শরীর তার কুঁকড়ে গেছে, শক্ত হয়ে উঠেছে। কপাল আর নাকের উপরকার চামড়া ঝরে গেছে। চরম কথাটা শোনালো প্রেম কিশোরী, উনি তো মারা গেছেন। দ্বিধাজড়িত গলায় ধীরাজমোহন বললেন, না, অজ্ঞান হয়ে গিয়েও তো থাকতে পারেন। অনেক দিন আগে একবার কালীবাবু, আপনি বলুন না। হ্যাঁ, বাথরুমে পড়ে গিয়ে কর্তা তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। প্রেম কিশোর আবার বলল, না, আমি বলছি উনি মারা গেছেন। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ডাক্তারবাবুকে খবর দিই বরং। কালীনাথ বলে ফোন স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলেন। নয়নতারা কান্না ভেজা গলায় কি সমস্ত বলে চলেছেন সেটা অবশ্য কেউ বুঝতে পারল না। সুবীর এই সময় লক্ষ্য করল প্রণিমা ঘরে নেই। সুবীরও বেরিয়ে এলো ঘর থেকে। বারান্দায় পা দিয়ে দেখল রেলিং ধরে প্রণিমা দাঁড়িয়ে রয়েছে। জল গড়িয়ে পড়ছে তার দুচোখ বেয়ে। সুবীর দ্রুত তার কাছে এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন?
তাড়াতাড়ি আঁচল দিয়ে মুখ মুছল প্রণিমা, বলল, না, কিছু হয়নি। নিশ্চয় কিছু একটা হয়েছে, তা আমাকে বোধহয় বলা চলে না, না? আপনাকে? সুবীরের গলার স্বর গাঢ় হয়ে এলো। সে বলল, দেখুন, আমি আপনার অপরিচিত, এই বাড়িতেই দুজনের আমাদের প্রথম দেখা, তবু আমায় বিশ্বাস আপনি কিন্তু করতে পারেন। অস্বস্তিকর এই পরিবেশে হয়তো আমি আপনার কাজে লাগতেও পারি। ভেজা চোখে সুবীরের দিকে তাকিয়ে প্রণিমা কাঁপা গলায় আবার বলল, আসলে উনি আমার বাবা ছিলেন। কি? বিরাজবাবু? হ্যাঁ, কিন্তু আপনি কি বলতে চাইছেন আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, 1 সপ্তাহ আগে এ কথা আমিও জানতাম না। আমাকে বললেন বোধহয়। আসলে মা, নিজের জন্ম বৃত্তান্ত শোনার পর সমস্ত শরীর আমার ঘৃণায় রি করে উঠেছিল। মা এখানে আমায় আসতে বললেন। আমি আসতে চাইনি, কিন্তু বারবার বলতে থাকায় আমাকে আসতেই হলো। বলে প্রণিমা থামল। কি বলবে সুবীর সেটা ভেবে পেল না। আবার প্রণিমা বলতে শুরু করলো, গতকাল এ বাড়িতে এসে ওকে দেখার পর বিতৃষ্ণায় আমার মনটা ভরে উঠেছিল, কিন্তু এখন আপনি বিশ্বাস করুন, আমি চোখের জল চাপতে পারছি না। ওদিকে খবর পেয়ে রজত সেন চলে এসেছেন। দেহ পরীক্ষা করার অবশ্য কিছুই ছিল না, খালি চোখে বুঝতে পারা যাচ্ছিল উনি চিকিৎসার বাইরে চলে গেছেন। তবু দেহ পরীক্ষা করার জন্যে ডক্টর সেন ঝুঁকে পড়লেন, নানাভাবে পরীক্ষা করলেন। ওর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে শুকলেন কি যেন, তারপরই চমকে উঠে বললেন, কি ব্যাপার? ধীরাজমোহন প্রশ্ন করলেন এই সময়, আপনি কিরকম দেখছেন ডাক্তারবাবু? ধীরাজমোহনের প্রশ্নে রজত সেন মুখ ফেরালেন, বললেন, অন্তত 4 ঘন্টা আগে উনি মারা গেছেন। বডিতে রাইগার মার্টিস সেট আপ করে গেছে। দাদা সত্যি মারা গেছেন? হে ভগবান, এ কি হলো? নয়নতারা ডুকরে কেঁদে উঠলেন। ধমকে উঠল প্রেম কিশোর, ওহ পিসি, মরা কান্না থামাও তো দেখি। ওর প্রতি তোমার যে কত ভক্তি, কত শ্রদ্ধা ছিল সেটা সকলেই জানে। তুমি থামো তো দয়া করে, আর লোক হাসিও না। তা ডক্টর সেন, এবার তাহলে? ডক্টর সেন বললেন, হ্যাঁ, কি বলুন? না, আমি বলছিলাম যে এবার সৎকারের ব্যবস্থা করতে হয় তাহলে। হ্যাঁ, বডি অবশ্য ফেলে রাখাটা চলে না, তবে আমার মনে হয় না যে সৎকারের ব্যাপারটা খুব সহজে মিটবে। কেন? দেখুন, আমি ডেথ সার্টিফিকেট দিতে কিন্তু পারবো না। আপনি ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না? কেন মানে? প্রেম কিশোর আবার অবাক হয়ে জিজ্ঞাসা করল। ডক্টর রজত সেন বললেন, দেখুন, সম্ভব নয় বলেই আমি পারবো না। আপনারা আমার কথা শুনুন, যদি ঝামেলার হাত থেকে রেহাই পেতে চান না, তবে এখনই গিয়ে পুলিশকে খবর দিন। পুলিশ? ঘরের মধ্যে যেন এভারেস্টের চূড়ো ভেঙে পড়ল। সকলে বিহ্বল অবস্থায় তাকালেন ডক্টর সেনের দিকে। দ্রুত গলায় ধীরাজমোহন বললেন, তা পুলিশের কথা উঠছে কেন? এ সমস্ত কি বলছেন আপনি? রজত সেন আবার বললেন, এখন আমার যেটা বলা উচিত আমি কিন্তু সেটাই বলছি। ওর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। আমার পক্ষে ডেথ সার্টিফিকেট দেওয়া তাই সম্ভব হচ্ছে না। আমাকে মাফ করবেন। আপনি বলতে চাইছেন উনি আত্মহত্যা করেছেন? অসহিষ্ণু ভঙ্গিতে ডক্টর সেন ধীরাজমোহনের কথার উত্তরে বললেন, আত্মহত্যা কি আর কিছু সেটার বিচার আমি করব না, সেটা পুলিশ করবে। ডাক্তার হিসাবে আমি শুধু এটুকুনি বুঝতে পেরেছি যে এটা ন্যাচারাল ডেথ নয়। আমার কাছে এটুকুনি যথেষ্ট। এরপরের কাজ হলো পুলিশের। কালীবাবু, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, আপনি থানায় খবর পাঠান। অধ্যায় 4। 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের ড্রয়িং রুমে তখন গল্পের আমেজ। অবশ্য কিছুক্ষণ আগে আলোচনার বিষয়বস্তু ছিল রাজনৈতিক। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর এখন দেশের অবস্থা কেমন দাঁড়াবে সেটা নিয়ে দুজনের মতের মিল হচ্ছিল না। ডাক্তার শৈবাল বলছিল,
দেখো বাসব, দেশে 50টা রাজনৈতিক দল, মাথা ফাটাফাটি করে এরা কোথায় কোন পথে চলছে সেটা তো আমি বুঝতে পারছি না। ব্যাপারটা কোনো কাজের কথাই নয়। দেরি হলেও শেষ পর্যন্ত যে একত্রিত হয়ে কাজে নামতে পারছে এটাই সুবুদ্ধির পরিচয় বলতে হবে। বাসব দাঁতে পাইপ চেপে বলছিল, তোমার সঙ্গে আমি একমত শৈবাল, তবে কতদিন একসঙ্গে থাকতে পারবে এটাই হলো কথা, বুঝলে? যাক, ও প্রসঙ্গ যাক, বরং তখন থেকে আলোচনার মোড় ঘুরে গেছে। বাসব আবার বলল, কুকুরের সাহায্যে অপরাধীকে ধরার প্রচলন আজকের পৃথিবীতে কিন্তু সর্বত্র রয়েছে। এর জন্যে তাদের যথেষ্ট শিক্ষাও দেওয়া হয়। কিন্তু কুকুর ছাড়াও এমন কিছু জন্তু রয়েছে যাদের আমরা কাজে লাগাতে পারলে বেশ উপকৃতই কিন্তু হব। অথচ বলতে গেলে সেদিকে কিন্তু সরকারের কোনো দৃষ্টিই নেই। শৈবাল প্রশ্ন করল, তা তুমি কোন জন্তুর কথা বলছো? দেখো, বাদরের কথাই তুমি ধরো শৈবাল। তাদের যে বুদ্ধি রয়েছে তা তো আমরা জ্ঞান হয়ে অবধি শুনছি না। কিন্তু এই বুদ্ধিমান জীবটিকে পুলিশ ডিপার্টমেন্ট কখনো কাজে লাগিয়েছে এটা তুমি কি শুনেছ? আমি তো জ্ঞান অবধি শুনিনি। না, আমিও তো শুনিনি বাসু। তবেই দেখো, অথচ কাজে লাগাতে পারলে কুকুরের কান ওরা স্বচ্ছন্দে কিন্তু কেটে দেবে। বাসু পাইপ ধরিয়ে আবার ধোঁয়া ছেড়ে বলল, গত উইকে নর্দার্ন অবজারভার বোধহয় তুমি দেখোনি, তাই না শৈবাল? না, দেখেছি বাসব, তবে সমস্ত আর্টিকেল আমার পড়া হয়নি। ওতে একটা সত্য ঘটনামূলক রচনা রয়েছে ডাক্তার। ওই রচনার মূল চরিত্র হলো একটা বাদর। তাই নাকি? কিরকম? দেখো, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার গ্রামাঞ্চলে, জায়গাটার নাম না আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, একটা লোক বাদরের খেলা দেখিয়ে বেড়াতো। এ গ্রাম সে গ্রাম করে রোজগারপাতি সে ভালোই করত। তার পোষা বাদরটাও নানা খেলাধুলায় ছিল এক্সপার্ট। একদিন বাদরওয়ালা একটা গ্রামে খেলা দেখিয়ে জংলা পথ ধরে অন্য লোকালয়ে যাচ্ছিল। তখন ভরা দুপুর। কিছু দূর যাবার পর সে একটা গাছতলায় বসলো। থলি থেকে খাবার বের করে নিজে খানিকটা নিল আর খানিকটা দিল বাদরকে। আহার পর্ব চলতে লাগলো ধীরে সুস্থে। তো সেই সময় সেখানে সন্ডা মার্কা একজন লোক উপস্থিত হলো। বাদরওয়ালার সঙ্গে হয়তো তার চেনা জানা ছিল। দু চার কথার পর সে পকেট থেকে একটা ছোরা বার করে ঝাঁপিয়ে পড়লো ওই বাদরওয়ালার উপর। সঙ্গে সঙ্গে বাদরটা কি করলো, লোকটার পা খামচে ধরলো। ছোড়ার ঘায়ে বাদরওয়ালা তখন হুমড়ি খেয়ে পড়েছে, আর আততায় ঘুরে দাঁড়িয়ে ঝটকা মেরে বাদরটা ঝেড়ে ফেললো। আবার আক্রমণ করলো। আততায় এবার ছোড়া চালালো। বাদরটা অবস্থা বুঝে লাফ দিয়ে গাছে উঠে পড়ল। ওই সঙ্গে ছিঁড়ে নিয়ে গেল আততায় জামার কিছু একটা অংশ। হত্যাকারী এবার আরও বার কয়েক ছোড়া চালিয়ে নিশ্চিন্ত হলো বাদরওয়ালার মৃত্যু সম্পর্কে। তারপর সমস্ত টাকা কড়ি হাতিয়ে কিছু দূরের একটা আলগা ভেজা মাটির তলায় বডিটা পুঁতে ফেলল। হত্যাকারী স্থান ত্যাগ করার পরে বাদরটা গাছ থেকে নেমে এসেছিল। তারপর রওনা দিল লোকালয়ের উদ্দেশ্যে। কাছাকাছি গ্রামে সেদিন নাকি হাট বাড়ছিল। লোকে লোকারণ্য, বুঝতেই পারছো। তো বাদরটা কি করলো, হাটে পৌঁছালো। কয়েকজন লোককে টানাটানি করে কিছু একটা বোঝানোর চেষ্টা করলো। যেটা স্বাভাবিক সেটাই ঘটল। চারিদিকে শোরগোল পড়ে গেল, লাঠি সোটা নিয়ে সকলে মারতে এলো বাদরটাকে। অগত্যা বাদর প্রবর কি করলেন না, গাছের মগডালে গিয়ে বসলো। সেখানে কিছুক্ষণ বসে থেকে প্ল্যান ভাজলো বোধহয়। তারপর হঠাৎ নেমে এসে একজন অসতর্ক দোকানদারের ক্যাশ বাক্স তুলে নিয়ে লম্বা ছুট দিল জঙ্গলের দিকে। চারিদিকে তো হৈ হৈ পড়ে গেল। বহু লোক তার পিছনে পিছনে ছুটল। গ্রামের চৌকিদারও তার মধ্যে একজন ছিল। বাদরটা কি করলো, এ গাছ ও গাছ করতে করতে কিন্তু যাচ্ছিল। বলা বাহুল্য সে দুর্ঘটনাস্থলে পৌঁছালো আগে। দ্রুত হাতে মৃতদেহ যেখানে পোতা ছিল সেইখানকার কিছু মাটি সে সরিয়ে দিল। তারপর কাছের গাছটায় উঠে গিয়ে বসে রইল। বিস্ময়ের ব্যাপার কি হলো, বাদরটা ক্যাশ বাক্স রেখে এসেছিল মৃতদেহের কাছে। লোকজনরা হাঁপাতে হাঁপাতে এসে পড়ল দুর্ঘটনাস্থলে। তাদের তো দেখে চক্ষুস্থির। শুধু ক্যাশ বাক্স নয়, রক্ত মাখামাখি একটা দেহের কিছু অংশ তারা দেখতে পেয়েছিল। হ্যাঁ, এই তো হলো ব্যাপার ডাক্তার। বাদরটা চাতুর্য তোমায় কি অবাক করতে পারছে না? তুমি কি বলো?
মৃদু হেসে শৈবাল বলল, হ্যাঁ সে তো করেছে। মৃতদেহ কোথায় আছে সকলে যাতে জানতে পারে তাই সে টাকার বাক্স নিয়ে দৌড় দিয়েছিল। টাকাটা ফেরত পাওয়ার জন্য লোক তার পিছু নেবেই। বুদ্ধিদীপ্ত ব্যাপার, এটা তো স্বীকার করতেই হচ্ছে বাসব। তাই তো বলছিলাম ডাক্তার, এই ধরনের জন্তুদের ট্রেনিং দিয়ে কাজে লাগানো যায়। না, বকে বকে আমার গলাটা শুকিয়ে গেল। বাহাদুরের সন্ধান করো তো ভাই, চা কফি যা হোক একটা কিছু নিয়ে আসুক। শৈবাল ওঠার উপক্রম করতেই দেখা গেল বাহাদুর আসছে, মুখ নির্বিকার, হাতে ট্রের ওপর 2 কাপ ধুমায়িত পানীয়। ওরা 2টো পেয়ালা তুলে নিল। বাসব বলল, না, বাহাদুরের বিবেচনা বোধকে কিন্তু তারিফ করতেই হয় শৈবাল। শৈবাল একটু হেসে বলল, শুধু সুখ্যাতি করলে তো ওর পেট ভরবে না বাসব, সামনের মাস থেকে ওর 10 টাকা মাইনে কিন্তু বাড়িয়ে দাও। শৈবাল আরও কিছু বলতে যাওয়ার আগেই পৌটিকোয় গাড়ি থামার শব্দ হলো। এই সময় আবার কে এলো? মুখ চাওয়াচাওয়ি শুরু করলো দুজনে। মিনিট 2-এর মধ্যে আগন্তুক হাসি মুখে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। তিনি আর কেউ নন, হোমিসাইড স্কোয়াডের বড় কর্তা পুরন্দর সামন্ত। মৃদু হেসে বাসব বলল, কি মশাই, পদ ভুলে নাকি, কি ব্যাপার? বসতে বসতে সামন্ত বললেন, এ অভিযোগটা না আপনার বড় পুরনো হয়ে গেছে। আপনি নিজে কতদিন আমাদের ওদিকে মারাননি সেটা চিন্তা করে দেখুন তো। ঠিক আছে, তাহলে তো কাটাকাটি হয়েই গেল। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার এখানে একবার ঢু মেরে যাই। কিন্তু আমার চাটা কোথায়? আহা, ধৈর্য ধরুন, আমাদের বাহাদুরের কাণ্ডজ্ঞান রয়েছে, এসে পড়ল বলে। তা আপনি এখান দিয়ে কোথায় যাচ্ছিলেন? এলগিন রোড। তাই নাকি? তো কোনো আত্মীয় স্বজনের বাড়ি? না মানে? আর বলতে হবে না, আমার আগেই বোঝা উচিত ছিল। হোমিসাইডের বড় কর্তা যখন লালবাজার থেকে বেরিয়েছেন তখন ব্যাপার অবশ্যই গুরুতর। তা কেসটা কি? আপনি বিরাজমোহন করগুপ্তের নাম শুনেছেন? বাসবের ভ্রু কুঁচকে উঠল, বলল, না তো। মানে কোনো কেউকোটা লোক নাকি? না, নাম করা কেউ নয়, তবে বড় লোক ছিলেন। দিন 3 হলো পটল তুলেছেন। মানে খুন হয়েছেন? ঠিক তাই। ব্যাপারটা বুঝলেন বেশ গোলমেলে। তা স্থানীয় থানার হাত থেকে ব্যাপারটা যখন লালবাজারে গিয়ে পৌঁছেছে তখন গোলমেলে না হয়তো যায় না। না না, দেখুন, গোলমাল এড়াবার জন্যে কিনা জানি না বিরাজমোহনের আত্মীয় স্বজনরা মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে। আমরা অবশ্য নিশ্চিন্ত হয়েছি যে এটা নির্ভেজাল খুন। তা আপনি ঘটনাস্থলে যাবেন নাকি? এই সময় বাহাদুর চা নিয়ে উপস্থিত হলো। সামন্ত পেয়ালায় চুমুক দিলেন। পাইপ ধরিয়ে নিয়ে বাসব তার প্রশ্নের উত্তরে আবার বলল, সময় তো হাতে প্রচুর রয়েছে, বুদ্ধিতে মরচে ধরিয়ে লাভও নেই। হ্যাঁ, যাওয়া যেতে পারে, কিন্তু তার আগে আপনাকে ঘটনাটা বিস্তারিতভাবে কিন্তু বলতে হবে আমাকে। হ্যাঁ, অবশ্যই বলবো। সামন্ত পেয়ালা শেষ করে নামিয়ে রাখলেন, তারপর বললেন, দেখুন বাসববাবু, খুঁটিয়ে বলার মতন অবস্থায় আমিও নেই, যতদূর জানি আমি ততটা বলছি। বিরাজমোহন খুব একটা সুবিধার লোক ছিলেন না। ব্যবসার একটা ঠাট বজায় ছিল। আসলে তিনি বেআইনি কায়দায় রোজগারপাতি করতেন। প্রত্যক্ষ কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারায় পুলিশ ওকে ধরতে পারেনি। বিয়ে থাও করেননি। বয়স ধরুন 65-র কম তো ছিল না। তাই নাকি? তা উত্তরাধিকারীকে? আমি সে কথায় পরে আসছি। আত্মীয় স্বজনের ফিরিস্তিটা আপনি আগে একটু জেনে নিন। ছোট ভাই ধীরাজমোহন দাদার সঙ্গেই থাকতো, ওষুধের কারবার রয়েছে। নিউ ব্যারাকপুরে থাকেন এক খুড়তুতো বোন, নাম হচ্ছে নয়নতারা। এক ভাইপো রয়েছে, ছোকরার নাম হচ্ছে প্রেম কিশোর। কারু প্রেমে টেমে পড়েছে কিনা সেটা অবশ্য জানি না। লার্সন অ্যান্ড গিবস কোম্পানিতে কাজ করে। এরা ছাড়া আরও 2জন দুর্ঘটনার সময় ওই বাড়িতে উপস্থিত ছিল। তাই নাকি? তো তারা কারা? একজন হলেন সুবীর সোম, বিরাজমোহনের বন্ধুর ছেলে, কৃষ্ণনগর থেকে এসেছিল। আর দ্বিতীয়জন হলো ভারী মিষ্টি চেহারার একটি মেয়ে। এই প্রণিমা করের ইতিহাস একটু বিচিত্র ধরনের। জবানবন্দির কপি আমার সঙ্গেই রয়েছে, আপনি পড়লেই বুঝতে পারবেন।
হ্যাঁ, আমি নিশ্চয়ই পড়ব, আপনি একটু বলুন তারপর কি হলো। সেদিন বিরাজমোহনের শরীর এবং মন কোনোটাই নাকি ভালো ছিল না। সন্ধ্যার পর নিজের অ্যাটর্নিকে উনি ডেকে পাঠিয়েছিলেন। কি সমস্ত পরামর্শ হয়েছিল দুজনের মধ্যে। খাওয়া দাওয়া চুকে গিয়েছিল 10টার মধ্যে। বাড়ির সকলে শুতে চলে যায় যে যার ঘরে। তারপর একটা কথা আপনাকে বলা হয়নি, সে রাত্রে নয়নতারা, প্রেম কিশোর, প্রণিমা আর সুবীর বিরাজমোহনের কথাতে ওই বাড়িতে থেকে গিয়েছিল। হুম, তা ব্যাপারটা ঘটে কখন? পোস্টমর্টেমের রিপোর্ট অনুসারে রাত 11:30 থেকে 1টার মধ্যে। মৃতদেহ অবশ্য আবিষ্কৃত হয় সকালে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ভেঙে ঢুকতে হয়েছিল। তখন সকলে ভেবেছিল যে স্বাভাবিক মৃত্যু, কিন্তু গৃহ চিকিৎসক রজত সেন দেহটা পরীক্ষা করতে গিয়ে মৃতের মুখ থেকে সায়ানাইডের একটা গন্ধ পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে মৃত্যু কোন পথে এসেছে। স্বাভাবিক কারণেই তিনি ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করেন এবং বাড়ির সকলকে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে পুলিশে খবর পাঠাতে বাধ্য করেন। আচ্ছা মিস্টার সামন্ত, একটা ব্যাপার কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ বলুন, কোন ব্যাপার? আপনি যাদের নাম আগে করেছেন সকলে একই দিনে ওই বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু সেটা কেন? দেখুন বাসববাবু, প্রশ্নটাও আমার মনে জেগেছিল। তো খোঁজ নিয়ে যেটা জানলাম সেটাও খুব বিচিত্র। তাই নাকি? কিরকম? প্রত্যেকে একখানা করে চিঠি পেয়েছিলেন। বক্তব্য, বিরাজমোহনের শরীর খুব খারাপ, অমুক তারিখে বিকেলে এসে দেখা করুন। তা পত্রলেখক কে? কালীনাথ ঘোষ। কালীনাথ মানে? মানে বিরাজমোহনের বাজার সরকার কাম ম্যানেজার বলতে পারেন। বলা বাহুল্য, কালীনাথ চিঠি লেখার কথা অস্বীকার করেছে। আমরা ওর হাতে লেখার সঙ্গে চিঠিগুলো মিলিয়ে দেখেছি। না বাসববাবু, মিলছে না। বাসব নড়ে চড়ে বসে বলল, তা মিস্টার সামন্ত, লোকটা কেমন? আসলে বাসববাবু, আমার মনে হয় লোকটা বেশ ঘোরেল মার্কা। তবে এক্ষেত্রে ও সন্দেহের কিন্তু বাইরে। তার মানে কেউ একজন কালীনাথের নামের আড়ালে নিজেকে রেখে প্রত্যেককে চিঠি পাঠিয়েছিল। হুম, সে চেয়েছিল একই দিনে সকলে বিরাজমোহনের কাছে আসুক। কিন্তু মিস্টার সামন্ত, প্রশ্ন হচ্ছে কেন? কেন এটা সে চেয়েছিল? আহা বাসববাবু, আমরাও তো ওই কেনর উত্তর খুঁজছি, কিন্তু অনেক চিন্তা ভাবনার পরেও না, কোনো সমাধানের কূলে কিন্তু পৌঁছাতে পারছি না। আচ্ছা, মৃত্যুটাকে যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যায়, এটা হত্যা নয়, আত্মহত্যা। পটাশিয়াম সাইনাইড খেয়ে কেউ যে কখনো আত্মহত্যা করেনি সেটা তো নয়। সামন্ত মৃদু হেসে বললেন, সেটা কেন করবে না বাসববাবু? কয়েক বছরের রেকর্ড ঘাঁটলে দেখা যাবে যে এই কলকাতাতে হাজার কয়েক লোক সাইনাইড খেয়ে মরেছে। তবে এই ব্যাপারটা কিন্তু সেরকম নয় বলেই আমরা বিশ্বাস করি। যেমন ধরুন, ডেড বডি পড়েছিল মেঝের ওপর হুমড়ি খেয়ে। যে জেনে বুঝে মরছে সে ওইভাবে পড়ে থাকবে কেন? তাছাড়া কোনো চিঠিও পাওয়া যায়নি। আত্মহত্যার ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম তো স্বীকারোক্তি রেখে যাওয়া। হুম, আচ্ছা, আপনি তো বললেন যে দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই বললেন না আপনি? তা ওই ঘরে ঢোকবার আর কোনো পথ রয়েছে? ঘরখানা হচ্ছে বাসববাবু দোতলায়। বাগানের দিকে ঝোলা একটা বারান্দা রয়েছে, ওই দিকে দরজাটা কিন্তু খোলা ছিল। আই সি। তার মানে হত্যাকারী ওই পথ দিয়ে তাহলে ঢুকেছিল? হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে বাসববাবু। ঝোলা বারান্দার নিচে আমরা একটা মইও পেয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে যে মইটা কিন্তু ওখানে থাকার কথা নয়। আচ্ছা, মইটা কি দাঁড় করানো ছিল? না, ওটা ঘাসের ওপরে পড়েছিল। তার মানে আপনি নিশ্চয়ই বলতে চাইছেন যে হত্যাকারী ওই পথ দিয়ে ঘরে ঢুকেছিল। হুম, সেটা হতে পারে। আচ্ছা ভালো কথা, বিরাজমোহন যে দরজা ভেতর থেকে বন্ধ রেখেছিলেন তাতে কি ইয়ের লক লাগানো রয়েছে? না বাসববাবু, আরও পাকা ব্যবস্থা ছিল। তাই নাকি? কিরকম পাকা ব্যবস্থা? টিক উডের সাবেক দরজা, বুঝতে পারছেন, পিতলের একটা ছিটকিনি রয়েছে। এছাড়া লাগানো রয়েছে দুটো কড়া। গৃহকর্তা প্রত্যহ শুতে যাওয়ার আগে তালা লাগাতেন ওই কড়ায়। তার মানে দুর্ঘটনার দিনও তাহলে? হ্যাঁ, তালা লাগানো ছিল। বিচিত্র ব্যাপার তো। বাসব পাইপ ধরিয়ে ঘন ঘন টান দিল। কালচে বাদামি রঙের ধোঁয়া ওর মুখের ওপর কুয়াশা সৃষ্টি করে ওপরে উঠে যেতে লাগলো।
ভ্রু কুঁচকে ওই তালে চিন্তার যান বুনল মিনিট খানেক, তারপর আবার প্রশ্ন করল, আচ্ছা মিস্টার সামন্ত, ঝোলা বারান্দা তো ওই একটাই নাকি আরও আছে? হ্যাঁ, আরও আছে। বাগানের দিকে প্রত্যেকের ঘরে একটা করে লাগোয়া বারান্দা, বেশ সুদৃশ্য ব্যাপার আর কি। হুম। তা বারান্দাগুলোর মাঝের ব্যবধান বোধহয় খুব একটা বেশি নয় না? না, এই ধরুন ফিট 2.5-3 করে হবে। হুম, আমারও সেরকমই মনে হচ্ছিল। একটা নকশা আমরা তৈরি করেছি বাসববাবু, আপনি দেখলেই ওই বাড়ির দোতলা সম্পর্কে কিন্তু একটা ধারণা করতে পারবেন। তা আপনার কাছে কি নকশাটা রয়েছে এখন? হ্যাঁ আছে, দাঁড়ান দেখাচ্ছি। ব্রিফকেস মাটিতে নামানো ছিল, ওটা কোলে তুলে নিলেন সামন্ত। প্রচুর কাগজপত্র রয়েছে। ঘেঁটে ঘুঁটে তার মধ্যে থেকে একটা হালকা সবুজ রঙের কাগজ বের করলেন, তারপর ভাঁজ খুলে বিছিয়ে দিলেন সেন্টার টপের ওপর। বাসব ঝুঁকে নকশাটা দেখতে লাগলো। মিনিট 5 পর বাসব মুখ তুলল। সামন্ত আবার প্রশ্ন করলেন, তা বাসববাবু, আপনি তো সমস্তই শুনলেন আর নকশাটাও দেখলেন, তো আপনি ব্যাপারটা কীরকম বুঝছেন? না মিস্টার সামন্ত, এখনই কিছু একটা বলা ঠিক হবে না। প্রচুর চিন্তাভাবনার অবকাশ রয়েছে এখানে। হ্যাঁ, ভালো কথা। জবানবন্দির কপি টপি কিছু আছে আপনার কাছে? মৃদু হেসে সামন্ত বললেন, আমি যখন আপনার কাছে এসেছি মশাই, তখন আমি কিন্তু তৈরি হয়ে এসেছি। উনি একগোছা কাগজ ব্রিফকেস থেকে বার করে বাসবের দিকে এগিয়ে ধরলেন। বাসব কাগজগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, না এগুলো আগে পড়ে দেখি, তারপর হয়তো কিছু আঁচ করা গেলেও যেতে পারে। আমি বরং পাশের ঘরে একটু যাচ্ছি। ডাক্তার, তুমি এক কাজ করো, ততক্ষণ লক্ষ্য রাখো যাতে সামন্ত সাহেব একঘেয়েমির শিকার না হয়ে পড়েন। সামন্ত ও স্বভাব জানেন, কাজে হৃষ্টচিত্তে তিনি শৈবালের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা আরম্ভ করলেন। বাসু পাশের ঘরে গিয়ে হ্যারিংটন চেয়ারে গা ঢেলে দিয়ে জবানবন্দিতে মনোনিবেশ করল। খুঁটিয়ে পড়তে সময় লাগলো তার 35 মিনিট। ওই বাড়ির প্রত্যেকের জবানবন্দির সারাংশ ছিল এই রকম। অধ্যায় 5। ধীরাজমোহন, বয়স 56, প্রায় 10 বছর আগে পত্নী বিয়োগ হয়েছে আর বিয়ে করেননি। সন্তানাদি তার নেই। বই মাত্রেও দাদার বাড়িতেই থাকেন। ওষুধের দোকান রয়েছে, চলে ভালোই। দাদা মূলধন জুগিয়েছিলেন। দুর্ঘটনার আগে বিকেলে বা সন্ধ্যার মুখে তিনি বাড়ি ছিলেন না। প্রত্যেক দিন ওই সময় তিনি দোকানে থাকেন। কয়েকজন যে দাদার সঙ্গে দেখা করতে আসবেন এ কথা তার জানা ছিল না। অতিথিদের আগমন সংবাদ পেয়েছেন বাড়ি ফিরে আসার পর দাদার বাজার সরকার কালীবাবুর মুখ থেকে। প্রণিমা কর বা সুবীর সোমকে চেনা তো দূরের কথা, আগে নাম পর্যন্ত শোনেননি। খাওয়ার আগে খুড়তুতো বোন নয়নতারার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলেছিলেন। প্রসঙ্গ তেমন গুরুত্বপূর্ণ নয়, পারিবারিক প্রসঙ্গ। তারপর খাওয়া দাওয়া সেরে দাদার শোবার ঘরে গিয়েছিলেন। 2-4টে সাংসারিক কথা হয়েছিল। বিরাজমোহন তখন বেশ স্বাভাবিক ছিলেন। ওখান থেকে তিনি নিজের ঘরে শুতে চলে যান। একতলার দক্ষিণ দিকে শেষ ঘরখানা তার। হিসাবপত্রের কাজ শেষ করে যখন তিনি বিছানা নিয়েছিলেন তখন ঠিক রাত 11:45। রাত্রে একবারও ঘর থেকে বের হননি। সকালে চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়, তারপর জানতে পারেন দাদার মৃত্যুর কথা। তিনি বিশ্বাস করেন না দাদাকে কেউ খুন করেছে। স্বাভাবিকভাবে মৃত্যু না হয়ে থাকলে কেসটা আত্মহত্যার। নয়নতারা দেবী, ধীরাজমোহনের সম্পর্কে খুড়তুতো বোন, নিউ ব্যারাকপুরের আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, ওখানেই থাকেন। ওর স্বামী রাইটার্সে চাকরি করেন। বয়স 52, এখনও বেশ চটপটে রয়েছেন। 3 মেয়ের মা। এক মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। তখন বিরাজমোহন কয়েক হাজার টাকা ধার দিয়েছিলেন বোনকে। তারপর থেকে এতদিন দাদার বাড়ি আসেননি নানা কারণে। হঠাৎ কালীবাবুর চিঠিতে জানতে পারেন বিরাজমোহন অসুস্থ, তাই দেখা করতে চেয়েছেন। সেই মতো তিনি চলে এসেছিলেন। দাদার মুখোমুখি হয়ে তাকে কিন্তু হতাশই হতে হয়েছিল, কারণ বিরাজমোহন শুধু তাকে নয়, উপস্থিত অনেককে বাঁকা কথা শোনাতে থাকেন।
শেষে বলেন 2 মাসের মধ্যে তার কাছ থেকে নেওয়া টাকা যারা শোধ করে দেবে উইল করার সময় তাদের সম্পর্কে তিনি বিবেচনা করবেন। গৃহকর্তা থেকে যেতে বলেছিলেন বলে তার নিউ ব্যারাকপুরে সেদিন ফেরাটা সম্ভব হয়নি। খাওয়া দাওয়ার আগে ধীরাজ মোহনের সঙ্গে তার কিছু কথাবার্তা হয়েছিল, কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, মেয়েদের বিয়ে নিয়ে আলোচনা। 10:30টার সময় তিনি শুয়ে পড়েছিলেন। ভোরে তার ঘুম ভেঙেছিল চেঁচামেচিতে। উনি বিশ্বাসই করেন না যে বিরাজমোহন খুন হয়েছেন। তিনি বদরাগী ছিলেন, মানুষের সম্মানে আঘাত দিয়ে কথা বলতেন। অনেকে তার ওপর বিরক্ত ছিল ঠিকই, তাই বলে কেউ তাকে খুন করে বসবে এমন হতে পারে না। প্রেম কিশোর বিরাজমোহনের সম্পর্কে ভাইপো, বয়স 32 বছর, লার্সন অ্যান্ড গিবস কোম্পানিতে কাজ করেন, এখনও বিয়ে করেননি, মেসে থাকেন। কালীবাবুর চিঠিতে বিরাজমোহনের অসুস্থতার সংবাদ পেয়ে সেদিন ওই বাড়িতে গিয়েছিলেন। বিরাজমোহন যে তাকে খুব একটা ভালো চোখে দেখতেন বা সে যে জ্যাঠাকে শ্রদ্ধা ভক্তি করত সেটা কিন্তু নয়। আসলে কথা হচ্ছে তার আশা ছিল শেষ পর্যন্ত হয়তো ওর উইলে তার নামটা যুক্ত হবে। এই কারণেই তিনি মাঝে মধ্যে ওই বাড়িতে যাওয়া আসা করতেন। দুর্ঘটনার আগের বিকেলে সকলের সামনে জ্যাঠা তার সঙ্গে ভালো ব্যবহার করেননি। ব্যাপারটা সে অবশ্য গায়ে মাখেনি, কারণ ওকে তুষ্ট রাখার চেষ্টা করাই হলো বুদ্ধিমানের কাজ। জ্যাঠার কাছ থেকে একবার কিছু টাকা নিয়েছিলেন উনি তখন এইরকম ইঙ্গিতও দিয়েছিলেন যে ওই টাকা শোধ করে দিলে উইলে ওনার জন্যে কিছু ব্যবস্থা রাখবেন। সেই রাত্রে বাধ্য হয়ে তাকে থেকে যেতে হয়েছিল ওই বাড়িতে। সন্দেহজনক কোনো কথা তার কানে আসেনি বা কিছু চোখে পড়েনি। খাওয়া দাওয়ার পরেই প্রেম কিশোর শুয়ে পড়েছিলেন। সকালে ঘুম ভেঙেছে তার চেঁচামেচিতে। পুলিশের সন্দেহ মিথ্যে নয়, বিরাজমোহনকে যে কেউ খুন করতে পারে। অত্যন্ত বদ স্বভাবের লোক ছিলেন, অনেককে তিনি জ্বালিয়েছেন। তবে কিভাবে তিনি খুন হয়েছেন বা কে এই কাজ করেছে সেই সম্পর্কে প্রেম কিশোরের কোনো জ্ঞান নেই। ডক্টর রজত সেন, বয়স তার 41, ওই বাড়ির সঙ্গে তার সম্পর্ক বছর 5-এর। বিরাজমোহন হার্টের রোগী ছিলেন, আর্থারাইটিসও তার ছিল। তার চিকিৎসায় উনি ভালো থাকতেন। ওর মতো বদরাকি বা স্বাধীন চেতা লোকও চিকিৎসকের কথা মেনে চলতেন। ওষুধ খাওয়ার ব্যাপারে কোনো গাফিলতি করতেন না। তবে কয়েকদিন থেকে রাত্রে ওর ভালো ঘুম হচ্ছিল না, ব্যথাটাও বেশ চাগার দিয়েছিল। মারা যাওয়ার আগের বিকেলে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে বলতে তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন। প্রমীলা কর এই নামটা শোনার পর তার উত্তেজনা আরও বেড়ে যায়। বলতে গেলে এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। অবশ্য নিজেকে সামলে নেন অল্পক্ষণের মধ্যেই। আত্মীয় স্বজনেরা ঘর থেকে চলে যাওয়ার পর তিনি বলেছিলেন জীবনের কিছু গোপন কথা ডাক্তারকে বলতে চান। চেম্বারে কিছু সময় কাটিয়ে ডক্টর সেন যেন আবার এখানে আসেন। সেই মতো তিনি সন্ধ্যের সময় আবার ওই বাড়িতে গিয়েছিলেন। তখন বিরাজমোহন বলেছিলেন প্রমীলা করের সঙ্গে অবশ্য ওর বিয়ে হয়নি, তবে মহিলাকে উনি স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। অবশ্য বহু বছর দুজনের সঙ্গে দেখা সাক্ষাৎ ছিল না। প্রণিমা তার মেয়েকে দেখে তার মন ভরে উঠেছিল। বেশ স্বাভাবিকভাবেই তখন তিনি কথাবার্তা বলছিলেন। অবশ্য ওই আলোচনা বেশি দূর এগোবার অবসর পায়নি। ওর অ্যাটর্নি অধীর মিত্র এসে পড়েছিলেন ঠিক সেই সময়। বৈষয়িক কোনো ব্যাপার আছে আজ করে ডক্টর সেন ওখানে আর অপেক্ষা করেননি। ভোরবেলা কালীনাথের ফোন পেয়ে তিনি ছুটে এসেছিলেন আবার। বিরাজমোহন মারা গেছেন শুনে প্রথমে অবাক হননি। হার্টের রোগীর যে কোনো সময় কোলাপস করতেই পারে, কিন্তু বডির পজিশন দেখে তার কেমন জানি সন্দেহ হয়েছিল। সন্দেহ আরও দৃঢ় হয় বডি পরীক্ষা করার সময়। খুব হালকা হলেও মুখ থেকে সায়ানাইডের একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। মৃত্যু স্বাভাবিক নয়, ডক্টর সেন ডেথ সার্টিফিকেট দেওয়া বিবেচনার কাজ মনে করেননি। পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাড়ির লোকের কারো কারো ধারণা এটা আত্মহত্যা। অধীর মিত্র,
বিরাজমোহনের অ্যাটর্নি। ওর আইন ঘটিত সমস্ত কাজকর্ম বহুদিন ধরে তিনি দেখাশোনা করে আসছেন। অত্যন্ত বদরাগী লোক হলেও মক্কেল হিসাবে ছিলেন প্রথম শ্রেণীর। ইদানিং স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত ছিলেন। খুব বেশি দিন বাঁচবেন না এই রকম একটা ধারণা তার মনে গড়ে উঠেছিল। তাই টাকা পয়সা ও সম্পত্তির বিলি বন্টনের ব্যাপারে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছিলেন। মাস চারেক আগে প্রথমবার তার নির্দেশে উইলের খসড়া করেন মিস্টার মিত্র। তবে সেই খসড়া দিন দুয়েক পরে তিনি ছিঁড়েও ফেলেছিলেন। দ্বিতীয় উইলের খসড়া তৈরি হয়েছিল দিন 15 আগে। আগামী সোমবার ওই উইল রেজিস্ট্রি হবার কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। মারা যাওয়ার আগের সন্ধ্যায় বিরাজমোহন ফোনে অধীর মিত্রকে ডেকে পাঠিয়েছিলেন। তখন ডক্টর সেন ওখানে ছিলেন। ডক্টর সেন চলে যাবার পর বিরাজমোহন জানতে চেয়েছিলেন, আচ্ছা মিস্টার মিত্র, এমন কি কোনো প্রভিশন রয়েছে যাতে উইল রেজিস্ট্রি না হলেও তাকে ভ্যালিড বলে গণ্য করা যেতে পারে? উত্তরে মিত্র বলেছিলেন, দেখুন, যদি কেউ নিজের হাতে লিখে সম্পত্তির বিলি ব্যবস্থা করে তবেই সেটা ভ্যালিড হবে। এই কথা শোনার পর বিরাজমোহন আগের উইলখানা আলমারি থেকে বার করে এনে বললেন, এটা রেজিস্ট্রি হবে না, আমি আমার মত পাল্টেছি। তারপর তিনি সেই উইলখানা ছিঁড়ে জানলা গলিয়ে ফেলে দেন। এরপর মিনিট 10 ভেতরে মিস্টার মিত্র ওখান থেকে বিদায় নেন। প্রণিমা কর, বয়স 25 বছর, ভারী মিষ্টি চেহারা। মাত্র দিন দুয়েক আগে সোনারপুরে মার কাছে এসেছিল ছুটি কাটাতে। এই সময় কালীনাথের চিঠি ওখানে পৌঁছায়। ওই চিঠিতে জানা যায় বিরাজমোহন খুব অসুস্থ। অবশ্য এলগিন রোডের বাড়িতে প্রণিমা প্রথমে আসতেই চায়নি। মা অনেক খোশামত করায় সে আসতে রাজি হয়েছিল। অবশ্য এই সঙ্গে একথাও জানতে পেরেছিল বিরাজমোহন তার জনক, যদিও তার মার স্বামী ছিলেন অন্য আরেকজন। এতদিন এই সমস্ত কথা জানতে না পারার কারণ হলো সে ছোটবেলা থেকে বহরমপুরে মাসির বাড়িতে রয়েছে। মা মাঝে মাঝে ওখানে গিয়ে দেখা করে আসতেন। এখন ওখানকার এক সেলাই স্কুলে চাকরি করে। 1 হপ্তার ছুটি নিয়ে মার কাছে এসেছিল। এতদিন পরে মা কেন যে নিজের কেলেঙ্কারির কথা তাকে বললেন সে বুঝতেও পারেনি। তবে নিজের প্রকৃত পরিচয় জানার পর আত্মধিক্কারে নুয়ে পড়েছিল। এত খারাপ পরিস্থিতির মুখোমুখি সে আগে কখনোই হয়নি। তবু শেষ পর্যন্ত মনকে বুঝিয়ে বিরাজমোহনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। নিজের জনককে দেখে তার ভালোই লাগেনি। এই সঙ্গে কিন্তু তার একথাও মনে হয়েছিল যে ওই ধনী দাম্ভিক লোকটি যেন সুখী নয়, ভারী অসহায়। ওর আত্মীয় স্বজনের সামনে উনি প্রণিমার সঙ্গে কথা বলেন, বেশ স্বাভাবিক ছিলেন। কিন্তু মার নাম শোনার পরে বিরাজমোহন বিছানায় এলিয়ে পড়েন। তারপর নিজেকে সামলে নেবার পর তাকে থেকে যেতে বলেছিলেন রাতটা। সকালে কথা বলবেন সেটাও বলেছিলেন। অনিচ্ছার সাথে প্রণিমাকে থেকে যেতে হয়েছিল। খাওয়া দাওয়ার পর বিরাজমোহন 2-4টে কথা বললেন তাকে। তারপর নির্দিষ্ট ঘরে শুতে যাবার কিছুক্ষণের মধ্যেই নয়নতারা এসে উপস্থিত হন। তিনি গায়ে পড়ে অপমান করতে আরম্ভ করলেন। গোলমালের শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন সুবীরবাবু। এরপর নানা কথা ভাবতে ভাবতে প্রণিমা ঘুমিয়ে পড়ে। আচমকা ঘুম ভেঙে যায় ভোর রাত্রে। ঝোলা বারান্দার দিক থেকে একটা লোক ঘরের মধ্যে ঢোকে। আবছা অন্ধকারে তাকে চেনা যায়নি। সে অবশ্য ভেতরের বাড়ির বারান্দার দিকে দরজা খুলে সরে পড়েছিল। প্রণিমা ভয় পেয়ে সুবীরকে ডেকে নিয়ে আসে। দুজনে ধারণা হয় লোকটা চোর। চোরকে খোঁজাখুঁজি করতে গিয়ে ওরা জানলার এধার থেকে বিরাজমোহনের মৃতদেহ দেখতে পায়। এই সময় কালীনাথও নিচ থেকে উপরে আসে। সুবীর সোম, মার মুখ থেকে সে জানতে পেরেছিল বিরাজমোহন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কালীনাথের চিঠি পাবার পর মার বিশেষ অনুরোধে সে এসেছিল এই বাড়িতে। বিরাজমোহনের কথাবার্তা ও হাবভাব তার ভালো লাগেনি। উনি রাতটা থেকে যেতে বলেছিলেন, পরের দিন কি বিষয়ে যেন কথা বলবেন।
খাওয়া দাওয়ার পর সে যখন তার জন্য নির্দিষ্ট ঘরে বিশ্রাম নেবার আয়োজন করছে, তখন পাশের ঘরে কথা কাটাকাটির শব্দ শুনে গিয়ে দেখে নয়নতারা দেবী ধমকের সুরে প্রণিমা দেবীকে কিছু একটা বলছেন। তার উপস্থিতিতে ব্যাপারটা মিটেও যায়। নয়নতারা দেবী চলে যাওয়ার পর সে নিজের ঘরে চলে এসেছিল। আবার ভোরের দিকে সে প্রণিমার আহ্বানে দরজা খোলে। প্রণিমাকে তখন অত্যন্ত নার্ভাস দেখাচ্ছিল। একজন লোক নাকি ঝোলা বারান্দার দিক থেকে প্রণিমার ঘরে ঢোকে এবং ভেতর বাড়ির দিকে দরজা খুলে বেরিয়ে যায়। চোর ছাড়া আর কে হতে পারে, এই ধারণা নিয়ে লোকটাকে দুজনে খোঁজাখুঁজি আরম্ভ করেছিল। তারপরেই তারা বিরাজমোহনের দেহটা দেখতে পায়, মেঝে পড়েছিল। কালীনাথ ঘোষ, আদি নিবাস বর্ধমানে, বছর 15 ধরে কলকাতাতে রয়েছেন। আগে স্ট্র্যান্ড রোডের গোদাবরী অয়েল মিলে খাতা লিখতেন। বিরাজমোহনের কাছে কাজ করছেন গত 10 বছর ধরে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তই তাকে করতে হতো। কাজেই কর্তার অনেক গোপন কাজ কারবারের সন্ধান তিনি রাখতেন। তবে এখন সে সমস্ত সম্পর্কে কিছু বলবেন না। কর্তার প্রতি বিশ্বাসঘাতকতা করা তার উচিত নয়। ঘিয়ে ভাজা চেহারা, দেখলেই মনে হয় প্রচণ্ড চালাক চতুর। কর্তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি জেনে তিনি অবাক হননি। এইরকম একটা ঘটনা ঘটতে পারে তিনি আগেই আঁচ করেছিলেন। কর্তার আত্মীয় স্বজনের মধ্যে এমন একজন নেই যাকে ভালো বলা চলে। সকলেই বাগাবার তালে ঘুরঘুর করছে। এর মধ্যে যে কেউ স্বার্থের খাতিরে এই হৃদয় বিদারক কাজ করে থাকতে পারে। কালীনাথের চিঠি পেয়ে সকলে সেদিন বিরাজমোহনের কাছে এসেছিলেন, এ কথা তিনি জোর গলায় অস্বীকার করেছেন। পরে হাতের লেখা মিলিয়ে দেখা গেছে চিঠিগুলো কালীনাথের লেখাই নয়। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানে শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।